আজকে আমরা ছাত্র বন্ধুদের কাছে আবার আরেকটা গ্রামারের নেরেশনের একটা পার্ট নিয়ে এসেছি। আজকে এটা তৃতীয় পর্ব। তোমরা এটা এখানে নেরেশান পার্ট 3, নেরেশান পার্ট 3। হ্যাঁ, তাহলে আজকে আমরা কোন জিনিসটা বুঝাবো? আজকে বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ ইংরেজিতে আমরা তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলি এবং বাংলায় তাকে আমরা বলি আদেশসূচক বাক্য। এই সেন্টেন্সগুলির মধ্যে যেগুলি আমরা করব, এগুলির সবগুলির মধ্যে হয় আদেশ থাকবে, নয় অনুরোধ থাকবে, নয় উপদেশ থাকবে, কিংবা নিষেধ থাকবে, কিংবা কোনো প্ল্যানিং, পরামর্শ, সাজেশান এমন বা অনুমতি এগুলি থাকবে। অর্থাৎ এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা বিগত ক্লাসগুলিতেও আমরা প্রত্যেকটি সেন্টেন্সের রিপোর্টিং ভার্বগুলি নিয়ে আলোচনা করেছি। আজকেও আমরা তোমাদের কাছে বলবো যে প্রত্যেকটি সেন্টেন্সের রিপোর্টেড স্পিচ যখন করব, অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে যখন করব, তখন আমরা রিপোর্টিং ভার্বগুলি আগে জেনে নেব এবং লিঙ্কারটা জেনে নেব। ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্বগুলি অর্থ অনুসারে, অ্যাকর্ডিং টু সেন্স, আমরা যখন অর্থটা পড়ব, লাইনটা পড়ব, স্পিকার কি বলতে চায়, স্পিকার কাকে কি অ্যাডভাইস দিচ্ছে, না উপদেশ দিচ্ছে, না আদেশ দিচ্ছে বা নিষেধ করছে, আমরা এগুলি যখন ক্লিয়ার করে বুঝব, তখন আমরা রিপোর্টিং ভার্বগুলো ইনডাইরেক্টে আমরা ব্যবহার করব অর্ডার, আদেশ অর্থে, কিংবা কমান্ড, কিংবা অনুরোধ অর্থে নিষেধ, আর অনুরোধ অর্থে হচ্ছে রিকোয়েস্ট, নিষেধ অর্থে প্রহিবিট কিংবা ফরবিড। হ্যাঁ, আমরা এই রিপোর্টিং ভার্বগুলো ব্যবহার করব। উপদেশ অর্থে অ্যাডভাইস। এই কারণে আমরা রিপোর্টিং ভার্বগুলো তোমরা সবসময় মনে রাখবে অ্যাকর্ডিং টু সেন্স, অর্থাৎ রিপোর্টিং স্পিচটার অর্থ অনুসারে। অর্ডার বসতে পারে, রিকোয়েস্ট বসতে পারে অনুরোধের ক্ষেত্রে, অ্যাডভাইস বসতে পারে উপদেশের ক্ষেত্রে, টেল কিংবা আক্স, কিংবা নিষেধের ক্ষেত্রে ফরবিট কিংবা প্রহিবিট। আমরা আর মনে রাখবা ইম্পারেটিভ সেন্টেন্স আমরা যখন করব, ইম্পারেটিভ সেন্টেন্সের ইনডাইরেক্টে নেরেশনটা আমরা যখন করব, তখন আমরা ইম্পারেটিভ মুড ইজ চেঞ্জড ইনটু ইনফিনিটিভ। ইনডাইরেক্টে যখন আমরা করব, ইম্পারেটিভ মুডটা চেঞ্জড ইনটু ইনফিনিটিভ, হ্যান্স আমরা টু ইজ ইউজড, আমরা টু ব্যবহার করব। কখন ব্যবহার করব? ইনডাইরেক্টে আমরা টু ব্যবহার করব। টু ইজ ইউজড বিফোর দি মেইন ভার্ব, বিফোর দি মেইন ভার্ব। তো আমরা নেরেশনগুলি করতে শুরু করি। আমরা অর্ডার যুগে দেখো একটা সেন্টেন্স লিখলাম, দি হেডমাস্টার, the headmaster said to the students, দেখো, don't make a noise in the class. প্রধান শিক্ষক ছাত্রদেরকে বলল তোমরা ক্লাসে কোনো রকম গোলমাল করবে না। এটা আমরা অর্ডার দিয়েও করতে পারি, আমরা নিষেধ দিয়েও করতে পারি, যেটা ফরবিড। তো আমরা কিভাবে করব তোমরা একটু লক্ষ্য করো। ইনডাইরেক্টে দি হেডমাস্টার অর্ডার্ড, এই সেডের জায়গায় আমরা লিখব ordered the students। যখন অর্ডার্ড লিখলাম, এখানে কিন্তু ওই যে রিপোর্টিং স্পিচটার ভার্বের শুরুতে আমরা ইনফিনিটিভ করার জন্য টু ব্যবহার করব। লিঙ্কার হিসাবে আমরা টু ব্যবহার করব। অন্যগুলির মধ্যে আমরা লিঙ্কার দ্যাট ব্যবহার করেছি, অন্য সেন্টেন্সে ইফ ব্যবহার করেছি, হোয়েদার ব্যবহার করেছি, ইত্যাদি করেছি। এইখানে আমরা ওই রিপোর্টিং স্পিচটার ভার্বের শুরুতে আমরা টু ব্যবহার করে এটাকে ইনফিনিটিভ মুডে করে দেব। অর্ডার দি স্টুডেন্টস, এখানে ডু নট যদি থাকে নট লিখে টু লিখবে, যদি ডু নট থাকে নট লিখে টু লিখবে, আর যদি ডু নট না থাকে তাহলে শুধু টু লিখবে। কেমন? দেখো, টু, এরপরে বাকি অংশটা বসে যাবে টু মেক এ নয়েজ ইন দি ক্লাস। আবার বলছি, দি হেডমাস্টার অর্ডার্ড দি স্টুডেন্টস নট টু মেক এ নয়েজ ইন দি ক্লাস। ক্লাসে যেন ছেলেবেলেরা কোনো গোলমাল না করে তিনি ছাত্রদেরকে এইভাবে
আদেশ করলেন। এখন বলে স্যার আমি এটাতে অর্ডার বসাবো না, তাহলে এটা কি হবে? দেখো আমি অর্ডারটা এখানে মুছে দিচ্ছি, একটু ভালো করে লক্ষ্য রাখো, অর্ডারটা মুছে দিলাম। সেম সেন্টেন্স অর্ডারের জায়গাতে আমি ফরবিড দিলাম, FORBADE। আগেই বলেছি যদি নিষেধ থাকে আমরা ফরবিডের পাস্ট টেন্স ফরবিড, বা প্রহিবিট নিষেধ করা, নিষিদ্ধ করা। তো এখানে ফরবিড, এখানে তাহলে কি হলো? দি হেডমাস্টার ফরবিড দি স্টুডেন্টস, এখানে টু নটটা কাটা যাবে। বলে স্যার কেন নটটা কাটলেন? নটটা কেটেছি এই কারণে, ফরবিড শব্দটা একটা নেগেটিভ ওয়ার্ড। যদি নেগেটিভ ওয়ার্ড থাকে এখানে পুনরায় আর নট বসবে না। আর ফরবিড আর প্রহিবিট বাদ দিয়ে আমরা যে অন্যান্য রিপোর্টিং ভার্বগুলি বসাই, যেটা আমরা আলোচনা করেছিলাম, অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, আস্ক কিংবা টেল আমরা বসাই, তাহলে আমাদের এখানে নট, যদি ডু নট থাকে নট টু হবে, আর নতুবা টু বসবে না। এবার দেখো একটা অনুরোধের উদাহরণ দিচ্ছি যেটার মধ্যে প্লিজ থাকবে। দি ওল্ড ম্যান said to a person, please give me a 1 rupee coin। একটু লক্ষ্য রাখো, দি ওল্ড ম্যান সেইড টু এ পারসন, বৃদ্ধ লোকটা একটা ব্যক্তিকে বলল প্লিজ গিভ মি 1 রুপি কয়েন। এই যে প্লিজ কথাটা, এটা একটা অনুরোধ বোঝায়। তো এখানে আমরা, আমি তো আগেই বলেছি, অ্যাকর্ডিং টু সায়েন্স অফ দি রিপোর্টিং স্পিচ ইউ শুড ইউজ অ্যাকচুয়াল রিপোর্টিং ভার্ব ইন ইনডাইরেক্ট স্পিচ। অর্থাৎ তুমি এটার অর্থটা বুঝে কোন রিপোর্টিং ভার্বটা বসাবে ইনডাইরেক্ট সেন্টেন্সে, এটা তোমাকেই চিন্তা করতে হবে। আমি অর্ডার থাকলো, রিকোয়েস্ট থাকলো, অ্যাডভাইস থাকলো, একটা বসিয়ে দিলাম না, হবে না। অ্যাকর্ডিং টু সায়েন্স, এটা মিনিংটা কি? দয়া করে আমাকে একটা টাকা দিন না, তাহলে এটার মধ্যে একটা রিকোয়েস্ট বোঝায়। যদি রিকোয়েস্ট, এই সেইডের জায়গায় আমরা লিখব দি ওল্ড ম্যান, আর এমনি তো বুঝবে প্লিজ কথাটা থাকলে রিকোয়েস্ট লিখবে। দি ওল্ড ম্যান রিকোয়েস্টেড পাস্ট টেন্স, সেইডের পাস্ট টেন্স হলো রিকোয়েস্টেড এ পারসন। ওই দেখো এবার এই ভার্বটা প্লিজ, এই প্লিজ কথাটার জন্য এখানে রিকোয়েস্টেড আমি বসালাম। এবার ওই ভার্বটার আগে ইন ইনডাইরেক্ট স্পিচ আমরা এটাকে লিঙ্কার হিসাবে টু ব্যবহার করব। টু ইজ ইউজড বিফোর দি ভার্ব অফ রিপোর্টিং স্পিচের, অর্থাৎ এই গিভটার আগে দিয়ে এখানে আমি একটা টু বসাবো। দি ওল্ড ম্যান রিকোয়েস্টেড এ পারসন টু গিভ হিম, প্রনাউনটা পরিবর্তন হলো, মি মানে কি ওল্ড ম্যানকে দেওয়ার জন্য বলছে, তাহলে এটা প্রনাউনটা পরিবর্তন হবে হিম, টু গিভ হিম এ 1 রুপি নোট। ওকে, তাহলে এখানে রিকোয়েস্টে বসানোর জন্য। এবার একটা উপদেশের বুঝিয়ে দিচ্ছি, দেখো অ্যাডভাইস যেটা, ফাদার said to me always speak speak the truth, সর্বদা সত্য কথা বলবে। তাহলে এই বাক্যটার মধ্যে এই যে রিপোর্টিং স্পিচটা আছে, আমি প্রথমেও বলেছি অ্যাকর্ডিং টু সেন্স, তোমার সেন্স অনুসারে রিপোর্টিং ভার্বটা কী হবে ওইটাই বসাবে। তো এখানে ফাদার সেড টু মি, তাহলে আমরা লিখব যে ফাদার, ইনডাইরেক্টে করছি, ফাদার সেডের জায়গায় হবে ফাদার অ্যাডভাইসড মি লিখলাম। টু, ওই যে লিঙ্কার হিসাবে এখানে টু স্পিক দি ট্রুথ, ওই অংশটা লিখব না, ঠিক আছে। অলওয়েজটা বাদ দেবো কেন, অলওয়েজটা লেখো। টু অলওয়েজ স্পিক দি ট্রুথ।
একদম সহজ, একটু ঠিক করে বুঝলে একদম সহজ। তাহলে এই রিপোর্টিং ভার্বটা আমরা ইনডাইরেক্টে ব্যবহার করেছি অ্যাডভাইসড, প্লিজ থাকলে রিকোয়েস্ট। এবার আমরা যদি এখন তোমাদেরকে বলে রাখি, ইম্পারেটিভ সেন্টেন্সে খুব ছোট দুইটা রুল আছে, এটা প্রথম রুলের উদাহরণগুলি যাচ্ছে। যদি কোনো সময় বলো স্যার আমি তো বুঝলাম না, আমার পরীক্ষার মধ্যে তো কেটে দেবে, এই রিপোর্টিং স্পিচটার মানেটা তো আমি বুঝলাম না, অর্থটা আমি বুঝলাম না, তখন আমি কোন রিপোর্টিং ভার্ব বসাবো? হ্যাঁ, এটারও একটা পথ আছে বেরোবার, এবং তোমার নম্বরও কাটবে না পরীক্ষা। যদি তুমি না বুঝো এই অ্যাডভাইসডের জায়গায়, যদি তুমি না বুঝো তাহলে তুমি এখানে আক্সড লিখবে। তাও যদি তুমি না বুঝো তাহলে তুমি এখানে টোল্ড লিখবে, পাস্ট টেন্সে টোল্ড লিখবে অথবা আক্সড লিখবে। তবে সেন্স অনুসারে লেখাটা ভালো, আমি অ্যাডভাইসড লিখলাম কিংবা অর্ডার লিখলাম, কিংবা যদি অর্থ অনুসারে বুঝে লিখতে পারলাম তো ভালোই। আর যদি কোনো কারণে আমার গুলমাল লেগে যায়, রিপোর্টিং ভার্বটা অ্যাকুরেট রিপোর্টিং ভার্বটা ইনডাইরেক্ট সেন্টেন্সে কী হবে, তখন তুমি এখানে আক্সড লিখতে পারো। প্রশ্ন করতে পারো, বলো স্যার এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে শুনেছি, হ্যাঁ এখানেও লিখতে পারো, টোল্ড কথাটাও এখানে লিখতে পারো। তাহলে কী দাঁড়াবে? ফাদার আস্কড মি টু অলওয়েজ স্পিক দি ট্রুথ। এটার অর্থটা হলো, তবে এইটার মধ্যে এই সেন্টেন্সটার মধ্যে তুমি অ্যাডভাইসই দেবে। অন্যান্য সেন্টেন্সগুলির মধ্যে যখন নাকি রিপোর্টিং ভার্বটা গোলমাল হয় তখন তুমি সেখানে আক্সড অথবা টোল্ড ব্যবহার করতে পারো, অর্থাৎ আস্ক অথবা টেল। এটা টেন্স অনুসারে আক্সড হয়েছে, টেন্স অনুসারে টোল্ড হয়েছে। এবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্স লেট, ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দিয়ে, হ্যাঁ ইম্পারেটিভ সেন্টেন্সে লেট, LET, লেট, খুব ভালো করে শোনো। লেট দিয়ে অনেক সময় দেখা যায় রিপোর্টিং স্পিচটা শুরু হয়েছে, স্পিকার যে বলছে লেট দিয়ে রিপোর্টিং স্পিচটা শুরু। তাহলে দেখো, মাই ফ্রেন্ড said to me, let us go out for a walk. let us go out for a walk, চলো আমরা একটু ঘুরে আসি। তাহলে এই লেটের অর্থটা, এই যে লেট, এই যে দেখতে পাচ্ছ লেট, লিটিল, এই লেটের অর্থটা যদি কোনো প্ল্যানিং কিংবা কোনো সাজেশান এমন সমস্ত কিছু বোঝায়, অর্থাৎ এই সেন্সটার মধ্যে যদি এরকম কোনো একটা প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে, কিংবা কোনো একটা পরামর্শ থাকে, প্ল্যানিং অর সাজেশান যদি থাকে, তখন রিপোর্টিং ভার্বটা হয় হবে প্রপোজড অথবা হবে সাজেস্ট, এবং প্রপোজ কিংবা সাজেস্টের পরে টু বসে, মনে রাখবে। তাহলে এখানে সেডের জায়গায় আমরা লিখব মাই ফ্রেন্ড প্রপোজড, PROPOSED, সেডের ফার্স্ট টেন্স প্রপোজ, কিন্তু আসলে এটা ছিল একটা প্রপোজাল, অথবা সাজেস্টেড, আসলে এটা ছিল একটা সাজেশান, ওই টেন্স অনুসারে প্রপোজড বসলো। তো মাই ফ্রেন্ড প্রপোজড টু মি, এরপরে দেখো আবার লিঙ্কার হিসাবে দ্যাট আসলো, ওই দেখো এখানে আবার দ্যাট চলে আসলো, এখানে আবার টু হলে হবে না। মাই ফ্রেন্ড প্রপোজড টু মি দ্যাট, এই আস কথাটা লিখবে ওই, আর এই যে লেট কথাটা আছে, লেটের জন্য বসবে শুড, লেটের জন্য শুড বসবে, আর আস কথাটা উই শুড গো আউট ফর এ ওয়াক। তাহলে আমরা কী দাঁড়ালাম, যদি লেটের অর্থটা প্রপোজাল কিংবা সাজেশান বোঝায়, তখন আমরা হয় প্রপোজ টু মি অথবা সাজেস্টেড টু মি লিখে লিঙ্কার হিসাবে দ্যাট লিখবে, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে সাবজেক্ট বা অবজেক্ট বসবে। তবে ভার্বটা যখন আমরা বসাবো তখন আমরা এই লেট কথাটার জন্য শুড ব্যবহার করব। আর শুডের পরে, উডের পরে, ডিডের পরে, টু এর পরে, এরপরে ওই ভার্বটা তো ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, এটা তো অন্য ভার্ব হবে না, যেহেতু আমি এখানে শুড বসিয়েছি। এইবার লেটের অর্থ যদি কোনো রকমের দেখো, এবার দেখো আরেকটা, এই লেটের অর্থ কিন্তু প্রপোজালও নাই, সাজেশানও নাই, এটার মধ্যে একটা অনুমতি। যেমন দেখো, হি said কোটেশন, আরেকটা লেটার তো হি said let him tell a story,
লেট হিম টেল এ স্টোরি। হ্যাঁ, তাহলে এখানে দাঁড়ালো লেট হিম টেল এ স্টোরি। সে বলল তাকে একটা গল্প বলতে বলো। তখনই লেটের অর্থ কিন্তু প্রপোজাল না, পারমিশন না, কিংবা কোনো সাজেশন না। এখানে হবে হি, আমরা এখানে কি বলবো, হি সেড, সেডটা সেড রাখো, দ্যাট ওই লিঙ্কের হিসাবে দ্যাট। এবার দ্যাট হি মাইট বি অ্যালাউড, দ্যাট হি মাইট বি অ্যালাউড কথাটা লিখবে, হি মাইট বি অ্যালাউড টু টেল এ স্টোরি। তাহলে একটু বোঝার চেষ্টা করো, যদি এই লেটের অর্থটা প্রপোজাল কিংবা সাজেশন না থাকে, তখন তুমি ইনডাইরেক্ট স্পিচে লিঙ্কার দ্যাট ব্যবহার করে সেখানে মে বি অ্যালাউড, অর্থাৎ এখানে যেহেতু পাস্ট টেন্স, এটা হি মাইট বি অ্যালাউড টু টেল এ স্টোরি। আর একটা উদাহরণ দিয়ে আমরা শেষ করব, যেটা সম্বোধন পদ থাকলে কি হয়। সম্বোধন পদ থাকলে এই ফর্মুলাটা সবসময় মনে রাখবে। এই ফর্মুলাটা যেমন এখানে অ্যাড্রেসিং, অ্যাড্রেসিং, এই ডবল ডি আর ই ডবল এস আই এন জি, অ্যাড্রেসিং যোগ অ্যাড্রেসিং যোগ, আমরা এই ফর্মুলাটা সবসময় একটু মনে রাখবে। অ্যাড্রেসিং যোগ কাকে বা কাদেরকে, কাদেরকে প্লাস এজ প্লাস সম্বোধন পদ, সম্বোধন পদ, এই কথাটা লিখবে। একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে। দেখো, the captain said, the captain said to the soldiers, the captain said to the soldiers, comma quotation, friends, friends attack the enemies। খুব ভালো করে লক্ষ্য রাখো, খুব সহজ। এখানে ক্যাপ্টেন তার সৈনিক ভাইদেরকে বলল, বন্ধুগণ, ফ্রেন্ডস অ্যাটাক দি এনিমিস, বন্ধুগণ আপনারা শত্রুদিগকে আক্রমণ করুন। এই কথাটার মধ্যে একটা সম্বোধন আছে, তাই আমরা এই ফর্মুলাটা মনে রাখবো। অ্যাড্রেসিং যুগ কাকে যুগ কাদেরকে যুগ এজ যুগ সম্বোধন পদ। তাহলে আমরা করছি, করতে করতে বুঝে নাও ফর্মুলাটা। দি ক্যাপ্টেন, দি ক্যাপ্টেন প্রথমে অ্যাড্রেসিং, অ্যাড্রেসিং, অ্যাড্রেসিং কাকে কাদেরকে বলতে এখানে সোলজার, অ্যাড্রেসিং দি সোলজার্স, অ্যাড্রেসিং দি সোলজার্স। এরপর এজ, প্লাস এজ বসলো, প্লাস সম্বোধন পদ, কি নিয়ে সম্বোধন করেছিল, ফ্রেন্ডস। তাহলে অ্যাড্রেসিং দি সোলজার এজ ফ্রেন্ডস। এরপর অটোমেটিকলি আবার আগের মতো লিখো, দি ক্যাপ্টেন, স্পিকারের কথাটা শুরু হলো, দি ক্যাপ্টেন, দি ক্যাপ্টেন অর্ডার্ড, ক্যাপ্টেন তো অর্ডারই করবে, অর্ডার্ড টু, ওই যে ইনফিনিটিভ আবার আগের মতো টু হয়ে গেল, এই অংশটার আগে দিয়ে টু হয়ে গেল, টু অ্যাটাক দি এনিমিস। হ্যাঁ, তো আমরা এই নিয়মে তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা করবে। অ্যাড্রেসিং দি সোলজার্স অ্যাজ ফ্রেন্ড, অ্যাজ ফ্রেন্ডস হবে, অ্যাজ ফ্রেন্ডস দি ক্যাপ্টেন অর্ডার্ড টু অ্যাটাক দি এনিমিস। তো আমরা আজকে ইম্পারেটিভ সেন্টেন্স শেষ করলাম। তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স শুনেছ, ইন্টারোগেটিভ সেন্টেন্স শুনেছ, আজকে ইম্পারেটিভ সেন্টেন্স বলেছি। ইম্পারেটিভ এই ফর্মুলাগুলি, নিয়মকানুনগুলি যদি তোমরা ঠিক করে আয়ত্ত করতে পারো, তাহলে ন্যারেশন এমন একটা কঠিন না, রিপোর্টেড স্পিচ করতে কোনো কঠিন হবে না। তবে তোমরা সবাই ভালো থেকো। আমার আজকের আবারও বলছি, যদি আলোচনাটা ভালো লাগে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো, বন্ধুদের সাথে সব কিছু শেয়ার করে তারপর গিয়ে পড়াশোনা করবে। ভালো থেকো সবাই। আজকে এখানেই আমি আজকে আলোচনার এখানেই ইতি টানছি। ধন্যবাদ সকলকে।